কথাতেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। তবে এক্ষেত্রে দরদটা বেশি উথলে পড়ছিল পিসির তরফ থেকে। গোটা বাংলা পিসির সেই নাটুকে ন্যাকামি দেখে তিতি বিরক্ত হয়ে গেছে। কিন্তু এবার হাইকোর্টও ধরে ফেললো যে এর পিছনে ঠিক কতখানি ভয়ঙ্কর ভণ্ডামি আছে। আর তাই সোজা পিসির বাড়ির আবদারকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে হাইকোর্ট বলে গেল, বাপি বাড়ি যা, ভাগ এখান থেকে, তোদের কোনো কথা শোনা হবে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, কথা বলছি আরজিকর কাণ্ড নিয়ে। আরজিকর কাণ্ডের যে মামলা চলছিল লোয়ার কোর্টে, শিয়ালদা কোর্টে, সেখানে সঞ্জয় রায় তাকেই একমাত্র দোষী সাব্যস্ত করেছে। মূল ঘটনার সঙ্গে সিবিআই এবং তার বিচার প্রক্রিয়া হয়েছে, এবং সেই বিচার প্রক্রিয়ার রায় যখন সামনে এসছে গোটা বাংলা চমকে উঠেছে এবং সেখান নিয়ে অনেক ক্ষোভ ছিল। কিন্তু সেই রায়ের কপি সকলেই ভালোভাবে পড়ে ওঠার আগেই তড়িঘড়ি পিসিমণি, মানে আমাদের রাজ্যের মাননীয়া, তিনি এবং তার প্রশাসন চলে গেছে হাইকোর্টে। এত তড়িঘড়ি করার কি রয়েছে, যেখানে বারবার বারবার এই ঘটনার পিছনে তথ্য প্রমাণ লোপাটের জন্য তাঁরই প্রশাসন পুলিশের দিকে আঙুল উঠছে, এমনকি তারা বিচারাধীনও রয়েছেন, এমনকি তার নিজের ভূমিকাও আজকে আতশ কাচের তলায়। সেই জায়গায় কেন তড়িঘড়ি তিনি ছুটে গেছেন যে সঞ্জয়ের ফাঁসি চায়? প্রথম দিন থেকে তিনি, তার দল, তার দলের চামচা বেলচা সকলেই বলে আসছে, এনকাউন্টার করে মেরে দাও সঞ্জয়কে, ফাঁসি দিয়ে দাও। কেন এত তড়িঘড়িটা কিসের? সঞ্জয়ের প্রাণটুকু চলে গেলে সেখানে সেখানে অনেক কিছু ধামাচাপা পড়ে যাবে, অনেক রহস্যই থেকে যাবে, আর বুক ফুলিয়ে বাইরে মূল অপরাধীরা ঘুরে বেড়াতে পারবে। সেই জন্য এই প্রশ্নটা বাংলার সাধারণ মানুষ করতে শুরু করেছিলেন, আর আজকে কলকাতা হাইকোর্টের মনেও বোধহয় সেই একই প্রশ্ন জেগেছে, আর তাই একদম হুট আউট করে দিয়েছে। তবে নবান্নের মাথা ব্যথা এখানেই কমলো না। এই ঘটনার পর তাদের জন্য অশান্তির ছায়া আরো বাড়লো, এবং তার থেকেও বড় কথা, আজকে হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকেও আরজিকর কাণ্ড নিয়ে, অভয়ার পরিবার নিয়ে বড় আপডেট এলো। সব এক এক করে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। দেখুন, এই যে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের বিচার হলো, এবং সেই বিচারের শেষে যেটা দেখা গেল যে মাননীয় বিচারপতি তিনি কিন্তু 172 পাতার একটা দীর্ঘ রায় দিয়েছেন, এবং সেই রায়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, আর তাই সঞ্জয় রায়ের আপাতত ফাঁসির কোনো দরকার নেই, তাকে মৃত্যু কারাবাস করতে হবে। অর্থাৎ এতদিন আমরা দেখতাম যাবজ্জীবন 14 বছর বা 21 বছর একটা কারাদণ্ড হবে, না, সঞ্জয় রায় যবে মারা যাবে তার মৃতদেহটা জেলের গণ্ডির বাইরে বেরোবে, তার আগে অব্দি তাকে জেলে থাকতে হবে। সকলেই প্রাথমিকভাবে একটু ক্ষুব্ধ হয়েছিল এবং এই মাননীয় বিচারপতির দিকে আঙুল উঠেছিল। তারপর যখন রায়টা এক এক করে পড়া শুরু করলো, মানুষ কিছুটা কিছুটা বুঝতে শুরু করলো, তখন আঙুল উঠেছিল সিবিআই এর দিকে, যে সিবিআই এখানে একটুও বোধহয় কিছু তদন্ত করেনি, এবং এবং যেটা এই রাজ্য প্রশাসন চায়, এই কলকাতা পুলিশ চায়, সেই জিনিসটাই সিবিআই এস্টাবলিশ করেছে। অর্থাৎ ওই সেটিং রাজনীতি দিল্লি থেকে নির্দেশ এসছে, এবং সেই জন্য যাতে মমতা প্রশাসন কোনো রকম বিপদে না পড়ে সেই ব্যবস্থাটাই সিবিআই করেছে। কিন্তু যত দিন গড়িয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা এই আরজিকর কাণ্ডের জন্য কত জরুরি, এবং সেই জন্য সিবিআই অত্যন্ত সন্তর্পণে এখানে একটা ট্যাকটিক্যাল মুভ খেলেছে, যেটা আমরা হয়তো প্রাথমিকভাবে বুঝতে পারিনি কেউই, এবং সেটা অভয়ের পরিবারও বুঝতে পারেনি। আজকে যখন অভয়ের পরিবার সেটা বুঝতে পেরেছে যে এই সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা ঠিক কতখানি জরুরি, তখন যখন হাইকোর্টে রাজ্য সরকার ছুটে গিয়ে মামলা করছে যে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দাও ইমিডিয়েটলি, আমরা চাই, সঞ্জয় বেঁচে থাকলে বড় সর্বনাশ হয়ে যাবে, তখন অভয়ের পরিবার কি বলছে? বলছে না, আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না, সঞ্জয়ের বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, সঞ্জয় একা এই কাজ করতে পারে না, এটা অভয়ের পরিবার প্রথম দিন থেকে বলে আসছে, এবং এই সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে বহু তথ্য প্রমাণ চাপা পড়ে যাবে। আর সেই কারণেই কি রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, মমতা প্রশাসনের এত মাথা ব্যথা সঞ্জয়ের বেঁচে থাকা নিয়ে? যে করে হোক লটকে দাও, তাকে মেরে দাও, তার মুখটা বন্ধ করে দাও, সেটাই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছিল মানুষের মনে। আজকে হাইকোর্টও সেই কথা বলে দিল। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি, তাদের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। সেই শুনানিতে সিবিআইও পরবর্তীকালে গিয়েছিল এবং গিয়ে বলেছিল যে সঞ্জয় রায়ের যে সাজা শিয়ালদা আদালত দিয়েছে সেটা আমরা মানছি না, তার ফাঁসি হোক। কিন্তু তারা তীব্র বিরোধিতা করেছিল যে এই ফাঁসি চাওয়ার এখতিয়ার বা এই যে বিচারের রায় সেটা নিয়ে কোনো রকম কোনো আবেদন জানানোর সুযোগ তিনটে পক্ষর কাছে থাকবে। এক, যারা
পরিবার যারা সরাসরি এফেক্টেড তারা, 2 যারা তদন্ত করেছে সেই সিবিআই, এবং 3 যিনি সাজাপ্রাপ্ত সেই সঞ্জয় রায়। এই 3 জনের বাইরে অন্য কে কোথাকার হরিদাস পাল আছে যে এই ঘটনা ঘটবে? ব্যাস, রাজ্য সরকারের খুব মাথা লেগেছে। বলে কি আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, সুতরাং রাজ্য সরকার তো থাকবেই। হ্যাঁ, খুব ভালো কথা, আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, কিন্তু সেই আইন শৃঙ্খলার কিছুই না, আইন না শৃঙ্খলা কোনোটাই মেনটেন করতে পারে না তারা। আর সেই জন্যই আরজি করের মতো ভয়ঙ্কর কাণ্ড ঘটে, দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা ঘটে, এতখানি ব্যর্থ অপদার্থ এই প্রশাসন। তারপর তারপর যারা এইসব কাণ্ড কারখানা করে তাদেরকে আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাট করে, সঞ্জয়ের মতো লোককে সামনে নিয়ে আসে এবং তারপর চূড়ান্ত নাটক করে। এটা দেখতে দেখতে বাঙালি ক্লান্ত। এবং এই জায়গায় সিবিআই তরফ থেকে একটা বড় আর্গুমেন্ট করা হয় যে যখন লালু প্রসাদের মামলা হয়েছিল তখনও কিন্তু বিহারে একই জিনিস ঘটেছিল, সেখানে রাজ্য সরকার ঢুকতে চেয়েছিল কিন্তু পাটনা হাইকোর্ট সেটা মানেনি, সেটা আটকে দিয়েছিল। সুতরাং সেই একইভাবে এটা আটকে যাওয়া উচিত। এবার প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সরকার, একদিকে তো বোঝা যাচ্ছে যে সঞ্জয় বেঁচে থাকলে তাদের অস্বস্তি বাড়বে, রাজ্য প্রশাসন যে কারচুপিটা করেছে বলে মনে করা হচ্ছে, এবং সিবিআইও সেটার ইঙ্গিত দিচ্ছে রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তর এটার সঙ্গে যুক্ত রয়েছে। সব থেকে বড় কথা, এই কাণ্ডের সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ, সব থেকে বড় চিটিংবাজ ফ্লেপবাজ যাকে মনে করা হচ্ছে, সেই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিচ্ছিলেন কে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি স্বার্থ ছিল সন্দীপ ঘোষকে এতখানি প্রোটেক্ট করা, এতখানি প্রাইজ পোস্টিং দেওয়া? প্রশ্ন উঠছে। আর সেই সঞ্জয় মরে গেলে এগুলো সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। এই সঞ্জয়ই তো বলেছিল যে একদম বিনীত গোয়েলের নাম করে কোনো আইপিএস, এমনকি তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসাতে চাইছে, তার মুখটা বন্ধ করে রাখা হচ্ছে। আমরা অনেক ঘটনা দেখেছি। আর সেই জন্যই কি সঞ্জয়ের ফাঁসির জন্য এত আকুলি বিকুলি ছিল? যাই হোক, সেটা রাজ্য সরকার করতে পারবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার এর মধ্যে ঢুকতে চাইছিল কেন? একটা দিক তো ছিল সঞ্জয়ের মুখ বন্ধ করা, আর একটা দিক যেটা বড় বিপদটা হচ্ছে, দেখুন এই যে মামলাটা সেটা শিয়ালদা কোর্টে হয়েছে ইন ক্যামেরা, যেটা টেকনিক্যাল টার্ম, তার মানেটা বাংলা করলে দাঁড়ায় এইটাই যে এই মামলায় সংশ্লিষ্ট পক্ষ এবং তাদের আইনজীবী ছাড়া কেউ আদালত কক্ষে প্রবেশের কোনো অনুমতি পাবে না, এবং এটার খবর বাইরে আসবে না। ভেতরে কি বিচার হচ্ছে, কি বলা হচ্ছে, তার কিচ্ছু কেউ জানতে পারবে না। এখন সঞ্জয় যখনই ওই গাড়ি করে তাকে নিয়ে আসা হচ্ছিল, যেটাকে গাড়িটাকে চাপড়ে তার মুখ বন্ধ করে সমস্ত কিছু আটকে দেওয়া হচ্ছিল, সেই সমস্ত কথা কোনো অজ্ঞাত কারণে বলতে পারেনি। এবার কি সঞ্জয় সেই সমস্ত কথা হাইকোর্টে এসে বলে দেবে? কেননা সঞ্জয়ের আইনজীবী কিন্তু পাল্টেছে, এবং সঞ্জয় বুঝতে পারছে যে আজ না হলে কাল তার ফাঁসি হবেই। যদি এই ঘটনা থেকে তাকে মুক্তি পেতে হয়, যদি তার সাজাটা কিছুটা কম করা যায়, তার একমাত্র উপায় হচ্ছে সত্যিটা সামনে নিয়ে আসা। সেটা হাইকোর্টে বলে দেবে। আর সেটা যেহেতু ইন ক্যামেরা হবে, রাজ্য প্রশাসনের কাছে পৌঁছানোর কোনো জায়গা নেই, সেই জন্যই কি এত মরিয়া হয়ে উঠেছিল মমতা প্রশাসন। এবার এই জায়গা থেকে সব থেকে অশনি সংকেত, সব থেকে বড় প্রবলেম যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তো সন্দেহ থেকে যাচ্ছে। অভয়ের পরিবার বা সিবিআই এবার কি রাজ্য সরকারকেও এই মামলায় টানবে? একটা পৃথক মামলা হবে যে রাজ্য সরকার সঞ্জয়ের ফাঁসি নিয়ে এত তৎপর কি, তাদের মোটিভটা কি, সেইটা এবার তদন্ত করে দেখা হবে। এই প্রশ্নটা কিন্তু আজকে আইনজীবী মহলে কলকাতা হাইকোর্ট চত্বরে বেশ বড় করে দেখা দিয়েছে। যাক, এদিক তো সঞ্জয়ের ঘটনা গেল, কিন্তু ওইদিকে সুপ্রিম কোর্টেও একটা খবর আছে, একটা আপডেট আছে এই আরজি কর কাণ্ড নিয়ে। আপনারা জানেন যে সিবিআই এর তদন্তে খুশি নয় অভয়ের পরিবার, এবং তারা প্রত্যেকটা জায়গাতেই আইনজীবী বদল করেছেন। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদেরকে আইনি সাহায্য করছেন বা বিভিন্নভাবে তাদের পাশে আছেন, এবং সেই জায়গা থেকে এই সিবিআই তদন্তটাই নতুন করে করা হোক, বেশ কিছু প্রশ্ন তাদের আছে সেটা নিয়ে করা হোক, এই নিয়ে তারা কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু মাননীয় কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেই জন্য এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট শুনতে পারবে না। যদি সুপ্রিম কোর্টে এর শুনানিটা হয় তাহলে তাহলে সেই জায়গা থেকে তারা যদি বলে দেয় যে গো হ্যাঁ ঠিক আছে, কলকাতা হাইকোর্টও এটা নিয়ে শুনানি করতে পারে, তখনই একমাত্র শুনানি করতে পারবে। ফলে বারবার তারা সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়ছেন, এবং তাদের তাদের কথাটা কিন্তু শোনা হচ্ছিল না। এর আগের দিন যে শুনানিটা হয়েছিল সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে যে দোষী তার তো শাস্তি হয়ে গেছে, সুতরাং যে আবেদনটা করেছেন সেটা সঠিক হচ্ছে না, নতুন করে আবেদনটা করতে হবে। যদিও অভয়ের পরিবারের তরফ থেকে বলার চেষ্টা করা হয়েছিল যে এটা শাস্তি ঘোষণার আগেই এই আবেদনটা করা হয়েছে, কিন্তু যাই হোক সুপ্রিম কোর্ট সেটা গ্রাহ্য করেনি। করে ফাইনালি আজকে সুপ্রিম কোর্টে গিয়ে জানানো হয়েছে, তিনবার লিখিতভাবে আবেদন জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই মামলাটা শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্ট এটা শুনানি করে বলুক কলকাতা হাইকোর্ট শুনতে পারবে কি পারবে না।
আজকে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলা শুনানি ছিল এবং তিনি বলেছেন যে এই মামলা আপৎকালীন ভিত্তিতে শুনতে হবে, এতখানি কোনো ব্যাপার নেই, এর মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। নেক্সট হিয়ারিং যে ডেটটা হবে সেটা হচ্ছে 17ই মার্চ, সেদিনকে এই মামলাটা শোনা হবে। এবার এবার এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি সুপ্রিম কোর্ট কিছু করছে? যেটা আমরা আগে আমাদের মনে প্রশ্নটা ছিল, মাননীয় সঞ্জীব খান্না যখন দায়িত্ব নিয়েছেন প্রধান বিচারপতির পদে, তখন থেকে কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে আমরা সকলেই উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু তিনি আরজি করের মতো একটা সেন্সিটিভ জায়গায় বলছেন যে এটা তড়িৎ গতিতে শোনার কিছু নেই, 17ই মার্চ শোনা হবে, কিছু কি হচ্ছে। কিন্তু এখানেই সংশ্লিষ্ট মহল আবার অন্য একটা খবর দিচ্ছে, সেটা হচ্ছে যে আরজিকর কাণ্ডের যে রায় হয়েছে, যে বিচার প্রক্রিয়া হয়েছে, যে তদন্ত প্রক্রিয়া হয়েছে, তা নিয়ে যে বাংলা এবং বাঙালি নাখুশ, এই খবর কিন্তু একদম কেন্দ্রীয় স্তরে আছে। এবং তারপর সেখানে কিন্তু বেশ কিছু বৈঠক হয়েছে এবং তদন্তকারী সংস্থার একদম মাথা যারা, তাদেরকে ডেকে পাঠিয়ে এটা নিয়ে জবাবদিহি চাওয়া হয়েছে যে তোমাদের ফ্রি হ্যান্ড দেওয়া আছে, তার মানে এই নয় যা খুশি তাই হবে, কেন এই জিনিসটা হচ্ছে। এবং সেখানে কিছু দীর্ঘ আলোচনা হয়েছে, অবভিয়াসলি কি আলোচনা জানা নেই, কিন্তু কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারপরে একটা তৎপরতা দেখা যাচ্ছে। এবার এই যে আরজিকর কাণ্ড, সেটা তো কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু প্রত্যেকটা হিয়ারিং এ সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হচ্ছে, আপডেটটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের জানাতে হচ্ছে। আপনি আমি হয়তো জানি না যে কি হচ্ছে, তদন্ত আদৌ হচ্ছে কি হচ্ছে না, সেই জন্য আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, যে খবর পাচ্ছি, তাতে আমরা ক্ষুব্ধ হচ্ছি, কিন্তু মাননীয় বিচারপতিরা কিন্তু দেখছেন, জানছেন, বুঝছেন যে সিবিআই সত্যি কাজ করছে কি করছে না। তাহলে কি লাস্ট বা লেটেস্ট যে স্ট্যাটাস রিপোর্ট মাননীয় বিচারপতিদের কাছে গেছে, সেখানে এমন কিছু আছে যেখান থেকে তাদের মনে হচ্ছে যে সিবিআই সঠিক পথে আছে? এখনই এটা নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই, কেননা সিবিআই এর একটা যুক্তি ছিল যে তাদের হাতে যেসব তথ্য, এখন এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তো মূল খুন ধর্ষণ, আর একটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট। এবার এই তথ্য প্রমাণ লোপাটটা এমন ভাবে করা হয়েছে যে সঞ্জয়ের বাইরে আর কাউকে পাওয়াটা কঠিন, এটা মেনে নিচ্ছেন অনেকেই। কিন্তু সকলের মনেই প্রশ্নটা একটা জায়গায়, যে যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে তাদেরকে কেন সিবিআই চার্জশিট দিচ্ছে না, তাদেরকে কেন এই বিচার প্রক্রিয়ার আন্ডারে নিয়ে আসছে না? যেটা খবর, সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে তারা তদন্ত করেছে, তাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ এসে গেছে, কারা তথ্য প্রমাণ লোপাট করেছিল। কিন্তু এটা যদি লোয়ার কোর্টে সাবমিট করা হতো বা এটা যদি ওপেন ফোরামে চলে আসতো, এই তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতো এবং চার্জশিট দেওয়াটা টাফ হয়ে যেত। সেই জন্যই তারা ট্যাকটিক্যাল মুভটা করেছে এবং এই জায়গাতে তারা নাকি সামনে নিয়ে আসেনি। এখন তাদের হাতে যেহেতু সমস্ত কিছু এসে গেছে, সেই জন্য তারা এটা নিয়ে মুভ করছে এবং সেই বার্তাটা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে স্ট্যাটাস রিপোর্টের মাধ্যমে। সেই জন্যই কি মাননীয় প্রধান বিচারপতি বলছেন যেটা নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই, নেক্সট হিয়ারিং যখন হচ্ছে তার মাঝখানেই সিবিআই বড় কিছু করে ফেলবে, যে তথ্য প্রমাণ লোপাটের যারা মূল মাথা তাদের দিকে কিছু করবে। আবারও না আচালে বিশ্বাস নেই, সত্যি এই রাজ্যে সিবিআই তদন্ত বা ইডি তদন্ত যে গতিতে এগিয়েছে, আমি বারবার সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু আমিও এখন কিছুটা হলে বিরক্ত, যতক্ষণ না ফল দেখছি এটা নিয়ে আমি পজিটিভলি কিছু বলবো না, কিন্তু এগুলো শোনা কথা, এগুলো জানা কথা, বিভিন্ন সূত্র, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর থেকে এগুলো জানতে পারছি। সুতরাং সুপ্রিম কোর্টও যে কাজটা করছে, আমি এটা বিশ্বাস করতে একদমই রাজি নয় যে সুপ্রিম কোর্ট চাই না আরজি করের মতো সেন্সিটিভ ইস্যু সেটা নিয়ে কোনো বিচার হোক, প্রকৃত দোষীরা ধরা পড়ুক, আমার মনে হয় না। মাননীয় সঞ্জীব খান্না যে পথে সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়াটা নিয়ে যাচ্ছেন, আমার যথেষ্ট আস্থা আছে, ভরসা আছে, এবং সেই জায়গা থেকেই বলতে পারি কিছু তো আছে যে কারণেই এই কথাটা বললেন। দেখুন, সব কথা সামনে সবসময় আসে না, যেটা পিছনে থাকে সেটাই খবর, সেটা আমরা খোঁজার চেষ্টা করি। কিন্তু যদি সত্যি এইগুলো দুই ডটগুলো যদি জয়েন করা হয়, তাহলে একটাই নির্যাস বেরিয়ে আসছে, যিনি এত হারাকিরি করছিলেন, এত তাড়াহুড়ো করছিলেন সঞ্জয়কে ফাঁসিতে লটকানোর জন্য, তার কপালে, তার প্রশাসনের কপালে অশেষ 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 দুঃখ আছে, এবং সেটা আরজিকর কাণ্ডেই হবে। কি বলবেন? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আজকে আরজিকর কাণ্ড নিয়ে যা যা ঘটলো এবং যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে এই মমতা প্রশাসনকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল, যে যাও, আরজি করের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা এখানে নাক গলাতে পারবে না, যা করবে সিবিআই করবে, যা করবে অভয়ার পরিবার করবে, যা হবে সঞ্জয়ের সাথে হবে, মাঝখানে তোমাদের দালালি করার কোনো জায়গা নেই। এই যে বার্তাটা চলে গেল, সেইটা নিয়ে কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।